বালকের কাছে বান্দা জেলায় রাজাপুর নামে একটি গ্রাম আছে। সেখানে আত্মারাম দুবে নামে একজন বিখ্যাত জ্যোতির্বাসী ব্রাহ্মণ বাস করতেন। তার স্ত্রীর নাম ছিল হুলসি। 1554 সম্বৎ বাংলার 905 সাল এর শ্রাবণ শুক্লা সপ্তমী মূলা নক্ষত্রে এই ভাগ্যবান দম্পতির গৃহে 12 মাস গর্ভে থাকার পর গোস্বামী তুলসীদাস জন্মগ্রহণ করেন। ভূমিষ্ঠ হয়ে বালক তুলসীদাস কাঁদেননি, কিন্তু তার মুখ দিয়ে রাম শব্দ বেরিয়েছিল। তার মুখের 32টা দাঁত ছিল এবং গঠন সৌষ্ঠব ছিল 5 বছরের বালকের মতো। এই অদ্ভুত বালককে দেখে পিতা অমঙ্গলের আশঙ্কায় ভীত হয়ে এর সম্বন্ধে নানান রকম চিন্তা ভাবনা করতে লাগলেন। এই সব দেখে মা হুলসির বড়ই দুশ্চিন্তা হলো। তিনি বালকের অনিষ্টের আশঙ্কায় দশমীর রাতে নবজাত শিশুকে নিজের দাসীর সঙ্গে তার শ্বশুরবাড়িতে পাঠিয়ে দিলেন এবং পরের দিন তিনি সংসার ত্যাগ করলেন। দাসীর নাম ছিল চুনিয়া। সে অত্যন্ত আদর যত্নের সহিত বালকের পরিচর্যা করতে লাগলো। তুলসীদাসের যখন বয়স প্রায় 5 বছর তখন চুনিয়ারও মৃত্যু হলো। এবার বালক তুলসীদাস সত্যই অনাথ হয়ে পড়ল। সে এখানে ওখানে ঘুরে বেড়াতে লাগলো এবং এ বাড়ি ও বাড়ির দরজায় দরজায় তিরস্কৃত হতে লাগলো। এই সময় জগৎজননী পার্বতী দেবীর এই প্রতিভাবান বালকের ওপর দয়া হলো। তিনি ব্রাহ্মণের বেশ ধারণ করে প্রতিদিন এই বালকের কাছে এসে তাকে নিজে হাতে ভোজন করিয়ে দিয়ে যেতে লাগলেন। এদিকে ভগবান শঙ্করের ইচ্ছায় রামশৈলে বসবাসকারী শ্রী অনন্তানন্দজির প্রিয় শিষ্য শ্রী নরহর্যানন্দজি এই বালককে খুঁজে বের করে তার নাম রাখলেন রামবোলা। তিনি তাকে অযোধ্যায় নিয়ে গেলেন এবং 1569 সালের মাঘী পূর্ণিমা শুক্লা পঞ্চমী তিথিতে শুক্রবারে তার উপনয়ন সংস্কার করলেন। তিনি তাকে অযোধ্যায় নিয়ে গেলেন এবং 1569 সম্বতে মাঘী শুক্লা পঞ্চমী তিথিতে শুক্রবারে তার উপনয়ন সংস্কার করালেন। কেউ না শেখালেও বালক রামবোলা গায়ত্রী মন্ত্র উচ্চারণ করল এবং সকলে দেখে আশ্চর্য হয়ে গেল। এরপর নরহরি স্বামী বৈষ্ণবের পঞ্চ সংস্কার করে রামবোলাকে রাম মন্ত্রে দীক্ষা দিলেন এবং অযোধ্যায় থেকে তাকে বিদ্যা শিক্ষা দিতে লাগলেন। বালক রামবোলার প্রখর বুদ্ধি ছিল। একবার গুরুর মুখ থেকে যা শুনতেন সাথে সাথে তাই কণ্ঠস্থ করে ফেলতেন। কিছুদিন বাদে গুরু শিষ্য দুজনেই সেখান থেকে শুকর ক্ষেত্রে গমন করলেন। সেখানে শ্রী নরহরি স্বামী তুলসীদাসকে রামচরিতমানস শোনান। দিন কয়েক পর তুলসীদাস সেখান থেকে কাশীতে চলে এলেন। কাশীতে শেষ সনাতনজির কাছে 15 বছর পর্যন্ত বেদ বেদাঙ্গ অধ্যয়ন করেন। এরপর তার মনে সাংসারিক জীবনের কিছু ইচ্ছা জাগে এবং তিনি তার বিদ্যাগুরুর অনুমতি নিয়ে নিজের জন্মভূমিতে ফিরে আসেন। সেখানে এসে তিনি দেখেন যে তার ঘর সংসার সব নষ্ট হয়ে গেছে। অতঃপর তিনি শাস্ত্রীয় পদ্ধতিতে নিজের পিতার শ্রাদ্ধ করলেন এবং সেখানে থেকেই সকল রামকথা শোনাতে লাগলেন। সম্বত 1586 বঙ্গাব্দ 937 সাল জ্যেষ্ঠা শুক্লা ত্রয়োদশী বৃহস্পতিবারে ভরদ্বাজ গোত্রীয় এক সুন্দরী কন্যার সাথে তার বিবাহ হয় এবং তিনি নববধূর সাথে সুখে দিনাতিপাত করতে থাকেন। একবার তার স্ত্রী তার ভাইয়ের সাথে নিজের মায়ের কাছে যান। তুলসীদাসজিও পিছন পিছন সেখানে গিয়ে পৌঁছলেন। ওর স্ত্রী এর জন্য তাকে অত্যন্ত ভর্ৎসনা করেন এবং বলেন, আমার এই রক্ত মাংসের শরীরে তোমার যে আসক্তি, এর অর্ধেকেও যদি তুমি ভগবানকে দিতে তাহলে তোমার বন্ধন মুক্তি হয়ে যেত।
কথাটা তুলসীদাসের মনে লেগে গেল। এক মুহূর্ত বিলম্ব না করে তিনি তৎক্ষণাৎ সেখান থেকে চলে গেলেন। সেখান থেকে তুলসীদাস প্রয়াগে আসেন এবং গৃহস্থ বেশ ত্যাগ করে সাধুবেশ ধারণ করেন। তারপর তিনি নানা তীর্থ পর্যটন করে আবার কাশীতে ফিরে আসেন। তীর্থ ভ্রমণকালে মানস সরোবরের তীরে তার কাকভূষুণ্ডির দর্শন লাভ হয়। কাশীতে থেকেই তুলসীদাসজি রামকথা গান করতে লাগলেন। সেখানে একদিন এক প্রেতের সঙ্গে তার সাক্ষাৎ হয়। সে তাকে হনুমানজির সন্ধান দিয়ে যায়। হনুমানজিকে দর্শন করে তুলসীদাস তার কাছে রঘুনাথের দর্শন প্রার্থনা করেন। হনুমানজি বলেন, চিত্রকূটে তোমার সঙ্গে তার দেখা হবে। তখন তুলসীদাস চিত্রকূট যাত্রা করেন। চিত্রকূট পৌঁছে তিনি রামঘাটে তার আসন বসালেন। একদিন তিনি পরিক্রমা করতে বেরুলেন। পথে তার শ্রীরামের দর্শন হয়। তিনি দেখলেন যে অতি সুন্দর দুই রাজকুমার ধনুর্বাণ হাতে ঘোড়ায় চড়ে যাচ্ছে। তিনি তাদের দেখে মুগ্ধ হয়ে যান, কিন্তু তাদের চিনতে পারেননি। পিছন থেকে হনুমানজি এসে তাকে সব ব্যাপারটা বুঝিয়ে বললেন। তখন তার আর অনুতাপের সীমা রইল না। হনুমান তাকে সান্ত্বনা দিয়ে বললেন যে প্রাতঃকালে আবার শ্রীরামের দর্শন হবে। 1607 সম্বত 958 বঙ্গাব্দ মৌনী অমাবস্যার বুধবারে ভগবান শ্রীরাম আবার তুলসীদাসের সামনে আবির্ভূত হন। তিনি বালক রূপে তুলসীদাসকে বললেন, বাবা, আমায় একটু চন্দন দাও তো। হনুমান ভাবলেন যে তুলসীদাস এবার যেন আর ভুল না করে, তাই তোতা পাখির রূপ ধরে তিনি এই দোহাটি গাইলেন। চিত্রকূট কে ঘাট পর ওই সন্তান কি ভিড়, তুলসীদাস চন্দন ঘিসে তিলক দিল রঘুবীর। তুলসীদাস সেই মনোহর মূর্তি দেখে আত্মবিস্মৃত হয়ে গেলেন। ভগবান শ্রীরাম নিজের হাতে চন্দন নিয়ে নিজের কপালে এবং পরে তুলসীদাসের কপালে ফোঁটা দিয়ে অন্তর্ধান করলেন। 1628 সম্বতে 979 বঙ্গাব্দ হনুমানজির নির্দেশে তিনি অযোধ্যায় পাড়ি দেন। তখন প্রয়াগে মাঘ মেলা চলছিল। তিনি কয়েকদিন সেখানে থেকে গেলেন। উৎসবের 6 দিন পরে একটি বটগাছের নিচে তিনি ভরদ্বাজ ও যাজ্ঞবল্ক্য মুনির দর্শন লাভ করেন। শুকর ক্ষেত্রে নিজের গুরুর মুখে যে কাহিনী শুনেছিলেন, সেদিন সেই সময় সেইখানে সেই রামচরিতমানসের আলোচনাই হচ্ছিল। তা শুনে তিনি মুগ্ধ হয়ে যান। অতঃপর তিনি কাশী চলে যান এবং প্রহ্লাদ ঘাটে এক ব্রাহ্মণের বাড়িতে বসবাস করতে থাকেন। সেখানে তার ভিতরকার কবি শক্তির প্রকাশ হয় এবং তিনি সংস্কৃত ভাষায় পদ্য লেখা শুরু করেন। কিন্তু দিনের বেলায় যেসব কবিতা লিখতেন, রাতের বেলায় সব মুছে যেত। এই ঘটনা রোজ ঘটত। অষ্টম দিনে তুলসীদাস এক স্বপ্ন দেখেন যে দেবাদিদেব মহাদেব তাকে নিজের ভাষা হলো অবধি ভাষা, কাব্য রচনার নির্দেশ দিচ্ছেন। তার স্বপ্ন ভেঙে গেল। তিনি উঠে বসলেন। সেই মুহূর্তে হরপার্বতী তার সামনে আবির্ভূত হলেন। তিনি তাদের ষষ্ঠাঙ্গে প্রণাম করলেন। মহাদেব বললেন, তুমি অযোধ্যায় গিয়ে বাস এবং গ্রাম্য ভাষায় কাব্য রচনা করো। আমার আশীর্বাদে তোমার কাব্য সামবেদের সমান ফলবতী হবে। এই কথা বলে গৌরীশঙ্কর অন্তর্ধান করলেন। এই নির্দেশ অনুযায়ী তুলসীদাস কাশী থেকে অযোধ্যায় চলে আসেন। 1631 সম্বতে 982 বঙ্গাব্দ শুরুতে রামনবমীর দিন প্রায় সেই রকমই গ্রহ নক্ষত্রের সমাবেশ হয়েছিল, যেমন ছিল ত্রেতা যুগে রাম জন্মের দিনে। সেই দিন সকালবেলা তুলসীদাস রামচরিতমানস গ্রন্থের রচনা আরম্ভ করেন।
2 বছর 7 মাস 26 দিনে গ্রন্থ লেখা শেষ হয়। 1633 সম্বতে 984 বঙ্গাব্দ অঘ্রাণ মাসের শুক্লপক্ষে রাম বিবাহের দিন 7টি কাণ্ড সমাপ্ত হয়। এরপর ভগবানের নির্দেশে তুলসীদাস কাশী চলে এলেন। সেখানে বাবা বিশ্বনাথ ও মা অন্নপূর্ণাকে রামচরিতমানস শ্রবণ করান। রাত্রিবেলা পুস্তকটি বিশ্বনাথের মন্দিরে রেখে দেওয়া হয়। সকালবেলা যখন পুস্তকের আবরণ খোলা হলো, তখন দেখা গেল পুস্তকের ওপরে লেখা হয়েছে সত্যম শিবম সুন্দরম, আর নিচে বাবা বিশ্বনাথের স্বাক্ষর। সেই সময় উপস্থিত জনেরা সত্যম শিবম সুন্দরম এই ধ্বনিও শোনেন। পণ্ডিতেরা যখন এই ঘটনা শুনলেন, তখন তাদের মধ্যে ঈর্ষার উৎপত্তি হলো। তারা সমবেতভাবে তুলসীদাসের নিন্দা প্রচারে তৎপর হলেন এবং বইটি নষ্ট করার চেষ্টা করতে লাগলেন। বইটি চুরি করার জন্য তারা 2টো চোরকেও নিযুক্ত করলেন। চোরেরা চুরি করতে গিয়ে দেখে যে তুলসীদাসের বাড়ির চারপাশে 2 বীর পুরুষ ধনুর্বাণ নিয়ে পাহারা দিচ্ছে। এই পুরুষ দুটি সুদর্শন, শ্যাম ও গৌরবর্ণ। এদের দর্শনে চোরেদের বুদ্ধিও শুদ্ধ হয়ে গেল। সেই দিন থেকে তারা চুরি করা ত্যাগ করে দিল এবং ভজন কীর্তনে মন দিল। তার লেখা বইটি রক্ষার জন্য ভগবান কষ্ট করে পাহারা দিচ্ছেন বুঝতে পেরে তুলসীদাস তার সব জিনিসপত্র বিলিয়ে দিলেন এবং বইটি তার বন্ধু টোডরমলের কাছে রেখে দিলেন। এরপর তিনি একটি দ্বিতীয় কপি লিখলেন। সেই প্রতিলিপির পশ্চাৎপটের ওপর অন্যান্য প্রতিলিপি তৈরি হতে লাগলো। পুস্তকের প্রচারের দিনের পর দিন বাড়তেই থাকলো। এদিকে পণ্ডিতেরা অন্য কোনো উপায় না দেখে সেই পুস্তকটি শ্রী মধুসূদন সরস্বতীর কাছে পাঠালেন তার মতামতের জন্য। মধুসূদন সরস্বতী বইটি দেখে অত্যন্ত আনন্দ প্রকাশ করলেন এবং লিখলেন, আনন্দ কাননে যস্মিন জঙ্গমস্তুল শীতর কবিতা মঞ্জরি অতি রাম ভ্রমর ভূষিতা। এই কাশীরূপী আনন্দ কাননে তুলসীদাস হলেন চলমান তুলসী গাছের চারা। তার কবিতারূপী মঞ্জরি অতীব সুন্দর, যার ওপর শ্রীরামরূপী ভ্রমর সর্বদা গুঞ্জন করে। এতেও পণ্ডিতেরা খুশি হলেন না। তখন এই বইয়ের পরীক্ষা আর এক উপায় স্থির করা হলো। বাবা বিশ্বনাথের সামনে সবার ওপরে বেদ, তার নিচে শাস্ত্র, তার নিচে পুরাণ এবং সকলের নিচে রামচরিতমানস রেখে মন্দিরের দরজা তালাবন্ধ করে রাখা হলো। ভোরবেলা মন্দির খুলে দেখা গেল যে রামচরিতমানস বেদেরও ওপরে রাখা আছে। এতে পণ্ডিতেরা বড়ই লজ্জায় পড়লেন। তারা গিয়ে তুলসীদাসের কাছে ক্ষমা প্রার্থনা করলেন এবং ভক্তি করে তার চরণামৃত প্রাণ করলেন। এরপর থেকে তুলসীদাসজি অসিঘাটে বাস করিতে লাগলেন। একদিন রাত্রে কলিযুগ ভয়ঙ্কর মূর্তি ধারণ করে তার কাছে এলো এবং ভয় দেখাতে থাকলো। গোস্বামীজি হনুমানকে স্মরণ করলেন। হনুমানজি তাকে বিনয়ের পথ রচনা করতে বললেন। অতঃপর গোস্বামীজি বিনয় পত্রিকা রচনা করলেন এবং ঈশ্বরের চরণে সেটি সমর্পণ করলেন। শ্রীরামচন্দ্র সেই বইয়ের উপরে নিজের স্বাক্ষর করে দিলেন এবং তুলসীদাসকে অভয় দিলেন। 1680 সম্বতে 1031 বঙ্গাব্দে শ্রাবণ কৃষ্ণ তৃতীয়া তিথিতে শনিবারে অসিঘাটের ওপর রাম নাম জপ করিতে করিতে গোস্বামীজি এই মরদেহ ত্যাগ করিলেন।